থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাঘে গরুতে খানা এক ঘাটে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, উমরি স্বভাব তো কখনো যাবে না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম? এই যে স্বভাব তো কখনো যাবে না, বাঘে গরুতে খানা একসাথে কখনোই খাবে না, কারণ বাঘ গরু এক খাদ্য আর খাদকের সম্পর্ক, তারা একসাথে কখনোই হবে না। কিন্তু আমাদের এই ওয়াইটি একটা এমন আজব জায়গা, সেখানে কিন্তু যখন স্বার্থ পড়ে তখন খচ্চর আর কুকুর বেড়াল ছাগল সমস্ত কিছু এক জায়গায় জড়ো হয়ে যায়, এক জায়গায় জড়ো হয়ে যায়, শুয়োর মোর সব কিছু এক জায়গায় জড়ো হয়ে যায়, সাপ ফাপো সব থাকে। তো আজব একটা চিড়িয়াখানাতে পরিণত হয়। তো সেরকমই একটা লাইভ দেখলাম, সেটা নিয়ে কিছু কথা বলবো। আর টিনের যে ব্লগটা, গতকালকের যে ব্লগটা, সেই ব্লগটা নিয়ে বেশ কিছু কথা বলবো। তো সবার আগে শুরু করি যেটা আগে দেখেছি, সেটা আগে, যেটা মানে যেরকম ক্রোনোলজি আসছে। তো সবার আগে টিনের ভিডিওটা এসছে, তো সেই ভিডিওটা সম্পর্কে বলি। তো সেই ভিডিওটার মধ্যে প্রথমেই শুনলাম টাইটেল আগে দিয়ে বলি, যেটা দিয়ে লোক ডাকা, যে এইবার ছেলে আসবে, একদম ছেলের নাম নিয়ে কৃষাণু আসবে, তার জন্য আমি অনেক প্রস্তুতি করে রাখছি। তো সেই প্রস্তুতিরই একটুখানি মানে আমাদেরকে দেখিয়েছে কি প্রস্তুতি করেছে। তো সেখানে বলল যে ওদের ওখানে প্রথমত প্রচণ্ড কারেন্ট অফ হচ্ছে, আর ওদের ফ্যান খারাপ হয়ে গেছিলো, আগে তিনি বলেছে এত কারেন্ট অফ হচ্ছে। তো সেই জন্য ওর কী করতে হবে না, একটা ইনভার্টার নিতে হবে। তো ইনভার্টার কথাটা উচ্চারণ করতে পারলো না, বললো ইনভার্টার, এটা কি এরকমই, মানে আমি উচ্চারণ করতে পারছি না, ও যে ভুল উচ্চারণটা করেছে। আমি জানি ওর সম্পর্কে, যেটা ওই বলেছে আর কি সবাইকে, ওয়াইটিতে সবাই জানে কি, যে ও নাকি কলেজের গণ্ডি অবধি গেছিল, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজের গণ্ডি অবধি গেছে, তারপর ওর বিয়ে হয়েছে। সেই উচ্চ মাধ্যমিক পাশ করা একটি মেয়ে, সে ইনভার্টার কথাটা উচ্চারণ করতে পারছে না। আর তারই সব দালালরা, হ্যাঁ, ওই যেমন কি আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত মূলর মতো দাঁতগুলো বার করে সন্দীপ হিবাস্কাস কথাটা উচ্চারণ করতে পারেনি, সেটা নিয়ে এত কথা বলছে। যেখানে কিনা সন্দীপের সম্পর্কে আমরা কি শুনেছি, ওরাই বলেছে যে সন্দীপ 8 পাস। সন্দীপ কোনোদিনও সেটার অপোজ করেনি, তাই জন্য আমরা ধরেই নিলাম চলো 8 পাস। তো সে 8 পাস, যে তার তো হিবাস্কাস কথাটা উচ্চারণ করতে অসুবিধা হতেই পারে। সেখানে যে মানে এই যারা হাসছে তাদের মধ্যে আমি একজনেরই ডিগ্রি জানি, যেটা আর কি ডিগ্রিধারী অশিক্ষিত। সে প্রথম তো বলেছিল MA BEd, তারপর যেই ধরা পড়েছে বিএডটাকে কেটে দিয়ে এখন MA অবধি ক্ষান্ত হয়েছে। ওকে একটু বেশি করে চাপ দেওয়া হলে দেখবেন শেষে মাধ্যমিক পাশের সার্টিফিকেটও বার করতে পারবে না, কারণ ওর তো শিক্ষা, ওর কথাবার্তা, যে শিক্ষার মাধ্যমে যে কথাবার্তাগুলো বলে তাতেই বোঝা যায়। তারও তো উচ্চারণ এক একটা মাশাআল্লাহ। কর্পোরেটার অ্যাডভোকেটার কি সব এসব ভুলভাল কথা বলে সারাক্ষণ, বাংলার অজস্র ভুল। বাংলায় MA, সে কিনা আজ অবধি যে কথাটা অজস্রবার বলেছে, কখনো অন্যের যে জিনিসটা হানি করেছে আর নিজের সেই জিনিসটা বাড়ানোর চেষ্টা করেছে, সেই ওয়ার্ড, সেই সম্মান ওয়ার্ডটাকে সম্মান বলতে পারে না, বলে সম্মান। সব সময় হাজার লোক বলে দিয়েছে, বুঝিয়েছে, তার সত্ত্বেও সেই মান সম্মান কথাটা আজ অবধি যে বলতে পারে না। বাংলায় MA, ভাবতে পারেন, বাংলায় MA, আবার আর পুনরায়, সারাক্ষণ দেখবেন আবার পুনরায় এরকম অজস্র ভুল আছে। আমি সবচেয়ে বেশি যেগুলো কানে লাগে সেগুলোকেই হাইলাইট করি, নাহলে ওর প্রত্যেকটা কথায় একটা করে ইংলিশ ওয়ার্ড যে বলে আর তারপরেই সন্দেহ প্রকাশ করে যে ঠিক বললাম তো। সেই MA ডিগ্রি কি করে পেয়েছে বলুন তো? আর সে আর তারই মতো সব এক একটা, তারা বসে একজন 8 পাস, তার উচ্চারণ নিয়ে হাসাহাসি করছে। হাস্যকর না, মানে হাস্যকর টু দি পাওয়ার ইনফিনিটি। তো যাই হোক, এখানে আর কি তারপর টিন বলল যে তার ইনভার্টার কিনতে হবে, তারপর ওয়াইফাই। আজকে চিন্তা করুন, ও
ও যে বলছে যে প্রথম থেকেই ওর ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে আসবে, প্রথম দিন ও আনতে পারেনি, সেটার জন্য এই যে লাইভের মধ্যে ওকে প্রশ্ন করা হয়েছে তখন বলছে কি করে আনবো, অ্যাজ ইফ এমনভাবে বলছে যেন ও একা একা বাড়ির থেকে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়েছে। মানে সম্পূর্ণ ভুলেই গেছে যে ও রীতিমতো ওকে টোটো করে ওর মা, ওর দাদা, ওর মামাতো দাদা সবাই মিলে একসাথে এসেছিল, সবাই মিলে সেই টোটোটা করে এসেছিল। সেখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যেতই, এরকম কোনো ব্যাপার না। আজকে ওরই যে লাইভে ছিল সেই লাইভেই একজন ভদ্রমহিলা বলেছে যে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার সাথে কেউ ছিল না, এক হাতে আমার ওপর অত্যাচার করছিল, সেটা আটকেছি, আর এক হাতে বগল দাবা করে আমার বাচ্চাকে তুলে বেরিয়ে এসেছি। আজকে সংঘর্ষ করেছি, ছোট্ট বাচ্চাকে নিয়ে বেরিয়েছিলাম, আজ তাকে 22 বছর পূর্ণ হয়ে গেছে সেই ছেলে, সে আজ দুদিন পর প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমি সম্পূর্ণ একা সিঙ্গেল মাদার হয়ে সেই বাচ্চাকে মানুষ করেছি। সেক্ষেত্রে ও নোড়া হাতে নিয়ে তালা ভাঙার চেষ্টা করলো, এক হাতে ট্রলি ব্যাগ নিল, সেই ব্যাগের মধ্যে দরকারি সমস্ত কিছু গুছিয়ে নিল, যেটার জন্য ওর আর এখানে যাতে না আসতে হয়, যাতে এখানে না আসলেও ওর চলে যায়, যা এমন জিনিসপত্র সমস্ত কিছু ও নিল, শুধুমাত্র বাচ্চাটারই জায়গা হলো না। আর এটা জানা সত্ত্বেও এই কথাগুলো কিন্তু সব ওরই মাধ্যমে বেরিয়ে এসছে যে ওকে সেই রাতে ওই বলেছে, সেই রাতে প্রথম যেদিন ভিডিও করেছিল সেই রাতে যদি আমার মা, আমার দাদারা যদি না যেত, এই টিনকে তোমরা দেখতে পেতে না গো, কোনোদিনও শুনতে, টিন আর নেই। নিজেই বলেছে যে তারা এসে নিয়ে গেছে, একা নিজের প্রাণ বাঁচাতে এরম করে ছুটতে এরম করতে যায়নি, ভুলে গেছে, সব তো ডকুমেন্টস আছে অ্যাজ আ ভিডিও। তো মিথ্যের পর মিথ্যে, যারা মিথ্যেকে আশ্রয় করে বাঁচে তারাই এর সাথ দেয়। বাবা, আমি শুনলাম ডিগ্রিধারী অশিক্ষিত বলছে একটা গান, আমি সেই গানটা, এই দেশাত্মবোধক গান গাইলে নাকি কপিরাইট ক্লেম একদম দেবেই। যে গানটার কথা বললো সেটা আমি অলরেডি গেয়ে নিয়েছি, হাম জিয়েঙ্গে और मरेंगे, সেটাও মানে কথায় বলতে হচ্ছে, মানে ওর গলা দিয়ে বেরোলেই স্ট্রাইক মেরে দেবে একদম সঙ্গে, কপিরাইট ক্লেম দিয়ে দেবে। সেখানেও বলছে এই লাইনটা আমি আমার জন্য এরকম করে বলতে চাই, হাম জিয়েঙ্গে और मरेंगे এই ট্রুথ তেরে লিয়ে। তাই সত্যি ও ট্রুথের জন্য মরবে আর মানে বাঁচবে আর মরবে। তাহলে এই যে মন্দিরা বলেছিল নাকি, মন্দিরা ওকে লিগাল নোটিশ পাঠিয়েছিল বলে দুটো সাদা খাম নিয়ে এসে যে ভিডিওটা করেছিল, যে আমাকে নোটিশ পাঠিয়েছে, সীমার নোটিশ পেয়েছিল, সেগুলো নিয়ে এমন ভাব করেছিল যেন ও নোটিশ পেয়েছে, সেরকম মিথ্যে কথা বলেছিল। আজকে এই যে ফোন কেনা, প্রিয়ার ফোন কেনা নিয়ে, আইফোন কেনা নিয়ে ও সেখানে বলছে যে দর্শকদের কাছ থেকে টাকা তুলে ছেলের চিকিৎসার নামে ও ফোন কিনেছে, আইফোন কিনেছে। তাহলে ও কি করেছে? যে ফোনটা কেনার গল্প দিয়েছিল নাকি 30,000 টাকার ভাউচার আর মাত্র 9,000 টাকা ওরা ক্যাশ দিয়ে ফোনটা কিনেছে। সেই ফোনের সেই যে ফোন কেনার যে গল্পের ভিডিওটা, সেটা প্রাইভেট করতে হলো কেন? কারণ ধরা পড়ে গেছিল ও নাকি সত্যের জন্য জীবন দেবে আর বাঁচবে। প্রথমেই বলতে পারতো যে আমি ফলস চুল একটা টপার কিনেছি, এক্সটেনশন কিনেছি, আমাকে ধরতে হলো কেন? আমি ধরে বললাম, তারপর গিয়ে স্বীকার করলো ও নাকি সত্যের জন্য বাঁচবে আর মরবে। তো যাই হোক, ওই যে ফ্ল্যাটে গিয়ে ঘ্যাটটা যখন খেয়েছিল, কি দারুণ ঘ্যাট করেছে, এদিকে বলছে ঠ্যাং ছড়ানো চিকিৎসা করতে যাই, তার জন্য আমার সব রকম খাওয়া বারণ। কিন্তু ওখানে কি করবে, ওখানে হুলকে দেখে ফেলেছিল না, ও আর খাওয়ার লোভ সামলাতে মানে ছাড়তে পারেনি, ওই লোভটা খেয়ে নিয়েছিল। একসাথে বসে এরকমভাবে পরপুরুষের সাথে খাওয়া, এই ছাড়া যায় নাকি? ছাড়া যায় না তো। ঘষাঘষি করে সবে এসছি, স্কুটির মধ্যে ঘষতে এসছি, তার সাথে বসে একটু খাওয়ার সুযোগ পেয়েছি। তো সেই ভিডিওটাতে যে ওই রকম একটা ছেলে ছিল ওই ফ্ল্যাটে, এই যে MA পাস, সে ফ্ল্যাটকে বলে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যে একটা ছেলে ছিল ওদের সাথে, বুঝতে দিয়েছিল ও নাকি মানে সত্যের জন্য মরে আর সত্যের জন্য বাঁচে, বুঝতে দিয়েছিল আপনাদের। আমি শুধু ভাবি
এর যারা দর্শকরা আছে, এই টিন, তারপরে এই যে এই অশিক্ষিত, এদের সবার মানে যারা দর্শকগুলো, তাদের একটাই মোটো, সেটা হচ্ছে জাহাপনা তুসি গ্রেট হো, পেছন খুলে উল্টে দেয়, তফা কবুল করো, এই নাও তফা দিয়ে দিয়েছি, তোমরা মেরে দাও একটুখানি। এই হচ্ছে ওদের যারা মানে ভিউয়ার্স আছে তাই, কারণ তারা সত্যিটা দেখেও দেখে না, তারা শুধু যেটা তাদের মন বুঝতে চায় সেটাই করে। তো যাই হোক, মিথ্যের পিটারা খুলে বসেছে। তো সেখানে বললো কি যে অ্যাকচুয়ালি এসির একটা কিনতাম, কিন্তু কি করব, এই ফোনের ইএমআই চলছে, তো ও ভুলেই গেছে যে ও সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টস করে রেখে দিয়েছে। খোসলা ইলেকট্রনিক্সে গিয়ে যে হার্ড ক্যাশ দিয়ে ফোনটা কিনেছিল সেটা কিন্তু আমাদের দেখিয়েছিল, আর কি বলেছিল, আর 4 মাস হচ্ছে আমি ইউটিউব থেকে ইনকাম করছি, সেই টাকাটা আমি বাঁচিয়ে আমি গিয়ে একেবারে টাকা দিয়ে পুরো ফোনটা কিনে নিয়ে আসলাম, কারণ আমার অনেক দিনের শখ ছিল একটা আইফোন কেনার। তো সেটা তো বলেছিল তখন তো পুরো ক্যাশ, পুরো বান্ডিল এরকম করে দেখিয়েছিল, যেটার জন্য এই ডিগ্রিধারী অশিক্ষিত বলেছিল যে এইভাবে এরকম কচকচে নোটগুলো দিতে তোর গায়ে লাগলো না? যেই ফোন কেনার দৃশ্য দেখে আমাদের এই ডিগ্রিধারী অশিক্ষিতর প্রায় হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছিল, যেটা দেখে বলেছিল যে কিছু মনে করিস না, হতে পারে তুই আমার মনি, হতে পারে তোর দেওয়া টুকরোতে আমি পালছি এখন, নিজের পেট পালছি, নিজের চ্যানেল পালছি, গ্রো করছি, সব ঠিক আছে, কিন্তু যেটা অন্যায় ভাই, যেটা অন্যায়, এরকমভাবে এতগুলো টাকা দিয়ে তোর হাত কাঁপলো না ফোন কিনতে গিয়ে? তুই তার চেয়ে বরং একটা জমি কিনতে পারতিস সেই টাকা দিয়ে, মনে আছে? এখন সে বলছে যে ফোনের নাকি কিস্তি চলছে, কিরকম ঢপবাজ একবার চিন্তা করুন। আচ্ছা, ওর বাড়িতে এখন খুব প্রয়োজন কি, সেটা হচ্ছে এক হচ্ছে এসি, এক হচ্ছে কারেন্ট যায় বলে গরমের জন্য এসি, কারেন্ট না থাকলে এসি চলবে কি করে, তাই জন্য ইনভার্টার, যদিও ইনভার্টারে এসি হয়তো চলতে পারে কিন্তু সাধারণত চলে না, বাট ইনভার্টারটার জন্য অ্যাটলিস্ট ফ্যানটা তো চলবে, লাইটটা তো জ্বলবে। আর একটা কি দরকার ওর, হচ্ছে গিয়ে ওয়াইফাই। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি ওর কাছে, ওর যুক্তি অনুযায়ী, যদি ও সত্যি মনে করে যে ছেলেকে নিয়ে আসবে, তাহলে তো সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইনভার্টার আর এসিটার। ইনভার্টার আর এসিটার ওর যদি প্রথম থেকেই প্ল্যান ছিল বাচ্চাকে নিয়ে আসবে, তো তাহলে একবার জিজ্ঞাসা করবেন তো, যে তাহলে যখন এই যে তাহিরপুর থানা থেকে যখন ফোন করে বলা হয়েছিল যে সন্দীপরা বাচ্চা দিতে চাইছে, আপনারা কখন আসবেন বলুন, বাচ্চাকে কি সন্দীপরা বলেছিল তাহিরপুর থানাতে যে কখন বাচ্চাকে নিয়ে আসবো বলুন, কখন দিয়ে আসতে হবে, আমরা দিতে রাজি আছি, তখন কেন তাহিরপুর থানা থেকে সন্দীপদের বলা হলো যে না এখন আসতে হবে না, না লাগবে না বাচ্চা? কেন বলা হলো? এটা তো শুনেছিলাম, সন্দীপ নিজেই বলেছিল যে আমরা তো দিতে চেয়েছিলাম, ওরাই তো ওদের সময় হয়নি তাই নিতে আসেনি। আর রাত 3টে পর্যন্ত বসে থাকা মানেই সেটা বাচ্চার জন্য বসে থাকা, এটা তো অসম্ভব ব্যাপার। তখন তো দোলচাল চলছে যে কি হবে, 498 কেস হবে না হবে না, এই জন্য বসে থাকা, কোনো বাচ্চার জন্য না। যদি বাচ্চার জন্য তাহলে তো 2 দিন কৃষ্ণনগরে ছিল, তখনই তো ফোন করিয়ে যে হ্যাঁ আমি আছি, বাচ্চাকে দিয়ে যেতে বলুন, আপনাদের থানায় দিয়ে যেতে বলুন, আমরা এখান থেকেই কালেক্ট করে নেবো বাচ্চাকে। 2 দিন কৃষ্ণনগরে ছিল, 2 দিন সময় হয়নি? ওই দিন না হয় খুব রাত্রে মাথা খারাপ ছিল, হাতে নোড়া ফোড়া ছিল, জিনিসপত্র ব্যাগপত্র তাড়াতাড়ি আগে জিনিসপত্রগুলো ঠিকানা লাগাতে হবে, সেটা নয় তারা ছিল। তারপর 2 দিন তো কৃষ্ণনগরে মামার বাড়িতে ছিল, সেই 2 দিনে কেন বাচ্চাকে নেওয়া হয়নি? এটা জানতে চাই। তাহলে ওর যখন প্রথম থেকেই ইচ্ছা যে বাচ্চাকে নিয়ে আসবে, তো যখন এই যে চ্যানেলগুলো নিয়ে নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছিল, তাহলে কেন বাচ্চা নিয়ে নেওয়ার জন্য চিঠিটা আসেনি উকিলের তরফ থেকে? যে বাচ্চার কাস্টাডির জন্য কেস করা হচ্ছে, সেরকম কেন আসেনি? আজ অবধি আসেনি। তো সেটা তাহলে কি করে বুঝবো বাচ্চা নিতে চায়? বাচ্চা মুখে নাকি নাম নেওয়া যাবে না, কোন দেশের আইন এটা হতে পারে? আজকে যারা এত গলা বাজিয়ে বলছে কখনো বাচ্চাকে মায়ের থেকে আলাদা করা যায় না, মা তুমি অধিকার পাবে বাচ্চার, তাহলে তারা সেই মাকে এই প্রশ্নটা করতে কেন ভয় পাচ্ছে? যে কোন আদালত, কোন কোর্ট, কোন উকিল তোমায় বলেছিল যে সেপারেশনের টাইমে তুমি বাচ্চার সম্পর্কে কথা বলতে পারবে না, বাচ্চার নাম নিতে পারবে না? জীবনের একটা বড় দিন, জন্মদিন, ও যতদিন বাঁচবে একটা বছর কিন্তু এরকম থাকবে যাতে ও মানে
ওর মা ওকে উইশ করেনি। আমি জানি না এরপরে কি করবে, বাট এটা তো থাকবেই যে এই আমার মা এই বছরে আমাকে উইশ করেনি। ও ভাবছে ও ছোট বাচ্চা, ওর তো মনে থাকবে না, ওর মনে থাকবে না মা উইশ করলো কি উইশ করলো না। তখন বাচ্চাটার প্রতি কি এমন জেদাজেদি ছিল, কি এমন বাচ্চাটার প্রতি জেদাজেদি ছিল যে বাচ্চাটাকে একটা উইশ করা গেল না। বাচ্চাটা না দেখুক, বাট তার তো ডকুমেন্ট হিসেবে তার কমিউনিটিতে একটা পোস্ট থাকতো, তার একটা ছবি দিয়ে বাচ্চাকে একটা উইশ করলেই পারতো যে বাবা তুমি ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমার আমার মিলন হবে, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার কোলে তুলে নেবো। বলতে পারিনি, উল্টে তারপরে যখন প্রথম এসছে, মানে এতদিন পর যখন এসছে ডিসেম্বর মাসে রিকভারি করতে, তখন এসে বাচ্চা কোথায় না দেখে আগে আমার জিনিস কোথায় দেখছে, আমার জিনিসগুলো কোথায় আছে। তখন অত পুলিশের সামনে বাচ্চাকে চাইলে দিত না। এই কথাগুলো অনেকবার বলেছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ যখন দেখছি এরকমভাবে মিথ্যাচারিতা করছে। 2 লক্ষ টাকার ফোন না কিনে আগে একটা এসি, একটা ইনভার্টার কিনতে পারতো না? কিনতে পারতো না যে আমার আজ নয় কাল নয় কোনো সময় আমার ছেলে আসবে, আমি ছেলের জন্য আগে ওর যেটা কমফর্ট, যেগুলো ওর লাগে সেগুলো আমি ব্যবস্থা করে রাখি। আজকে লজ্জা করছে না, লজ্জা করছে না। যেই স্টিম লাইভে ও উঠেছে সেখানে ওরই দালালরা আলোচনা করছে যে কেন যাদের এসি থাকে না তারা বাচ্চা বড় করে না, তাদের বাড়িতে বাচ্চা বড় হয় না? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়, কেন হবে না? সে তো একবেলা না খেয়েও বাচ্চা মানুষ হয়ে যায়। কিন্তু কথায় বলে না যে মানুষ অভ্যাসের দাস। এই 3 যে নিজে এসি ছাড়া থাকতে পারতো না, এখনো হাঁসফাঁস হাঁসফাঁস করছে, হাঁসফাঁস হাঁসফাঁস করছে, এক পা হাঁটতে পারতো না। কেন? কারণ ওর অভ্যেস হয়ে গেছিল। তো তেমনি কৃষাণুরও জন্মের পর থেকে অভ্যেস হয়ে গেছে। যার যেই ডায়লগগুলো বলছে তার বাবার ক্ষমতা ছিল না, তার বরেরও ক্ষমতা হয়নি। তার ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা সে ব্যবহার করবে না, এখন করবে না, করবে ঠিক সময় করবে। 2টো উইকেট পড়ার অপেক্ষা করছে, 2টো উইকেট পড়বে, তারপরেই দেখবেন সমস্ত কিছু হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে। তো সেখানে লজ্জা করছে না, মা হয়ে এটা বলতে পারছে না যে না গো আমার বাচ্চার অভ্যেস, আমার বাচ্চার অভ্যেস। আমরা তখন ওকে এসিতে রেখেছি, আজকে ও হঠাৎ করে এসির বাইরে থাকবে কি করে? আমার নয় থাকতে হবে, আমার অন্য মানে ব্যাপার ছিল, আমার অন্য মজবুরি ছিল, আমার অন্য জিনিসের খিদে ছিল, আমার অন্য জিনিসের চাহাত ছিল, সেই জন্য আমি এসিটাকে দূরে সরিয়ে রেখেছি যে আমার এখন এসি না হলেও চলবে, আমার যেটা বেশি দরকার সেটা হলেই চলবে। তো বাট বাচ্চার তো সেটা নয়। তার বাচ্চার বাবা তার জন্য ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, আপাতত স্ট্যান্ড ফ্যানটা নিয়ে বাথরুমে রেখেছে যে ছেলে পটি করছে, গরম লাগছে, ভাবতে পারছেন? আর চিন্তা করছে ওদের ওই বাড়িটা, যেটা কি মোটামুটি ওই ইটের ভাটার মতো, ভাট্টির মতো বা উনুনের মতো, সেই জায়গায় এনে ঢুকাতে। কারণ তার বাচ্চার দোষ একটাই যে তার মা ও, সেটাই ওর অপরাধ। ও কপালে লিখিয়ে নিয়ে এসছে যে আমি এই এস মিত্রর ছেলে। এক এস মিত্র তো যেভাবে পাচ্ছে বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করছে, আর আরেক এস মিত্র তার ছেলে আমি, তার আধা অংশ আমার মধ্যে আছে, সেই জন্য তার জেদের বলি আমাকে হতেই হবে, জেদের বলি আমাকে হতেই হবে। আজকে চিন্তা করে দেখুন সবচেয়ে আগে কোনটা লাগানোর জন্য, মানে কোনটা ইনস্টল করার জন্য ও দৌড়াচ্ছে, যেটা কিন্তু আগে না করলেও হতো। মানে এই ওয়াইফাই তো এই সোনার সাথে হাফ করে ভালোই চলছে, অসুবিধা তো কিছু হচ্ছে না। কিন্তু এই গরমের মধ্যে ওকে যেতে হচ্ছে, গিয়ে ওখানে গরমের মধ্যে বসতে হচ্ছে, হ্যাঁ, এই গতরটা নাড়িয়ে নাড়িয়ে হেলিয়ে দুলিয়ে যে যেতে হচ্ছে, সেই জন্য আগে এইটার কথা চিন্তা করছে, ওয়াইফাইটার কথা আগে চিন্তা করছে। ইনভার্টার এসি ওটা পরে, ওটা আমি যেরকম কষ্ট করছি গরমে, আর আমার যদি বাই এনি চান্স ছেলে আসে তাহলে আমার সাথে এরকমভাবে কষ্ট করবে, কষ্ট দেব ওকে আমি কষ্ট দেব। কারণ ওর অন্যায় হয়েছে না, অন্যায় হয়েছে, ওর প্রচণ্ড অন্যায় হয়েছে। কারণ ওর শরীরে ওর বাবার রক্ত বইছে, আমার অর্ধেকটা বইছে, ওর তো মানে ওকে তো শাস্তি পাওয়াই উচিত। ও শাস্তি পাওয়ার জন্যই সেরকমভাবেই নিজেকে তৈরি করে আনা উচিত ছিল। মায়ের জেদ, মায়ের ইগো, সে সমস্ত কিছুর জন্য ওকে বলি চড়তেই হবে, এই গরমের মধ্যে কষ্ট পেতেই হবে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছুই মানে বলছি, মানে যদি কিন্তু আমার যেটা মনে প্রাণে ধারণা, আমার প্রিন্স অফ বাতকুল্লা, সে ওই প্রিন্স ওখানে ও রাজমহলেই থাকবে, ও নিজের
জন্মভিটায় ওর নিজের যেটা ভিটে, সেই ভিটেতেই থাকবে। সেই ভিটের থেকে উচ্ছেদ করে ওকে যদি কেউ নিয়ে আসে, তো যে নিয়ে আসবে তার যে কি করবে, তাদের সমূলে কিভাবে উচ্ছেদ করবে, আমি শুধু বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই বাচ্চাকে আমি যেটুকু চিনেছি, যদি সমূলে উপড়ে না নিয়েছে তো একেবারে চেঞ্জ করে দেবেন ওর মায়ের নাম, আমার নাম। তো বলছি কি একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে এখন তাও একটা মনে মনে আছে যে বাচ্চার প্রতি, মানে বাচ্চার তার মায়ের প্রতি কতটা ভালোবাসা, কতটা টান, কতটা কি, এটা আমার মনে হয় সাসপেন্স হিসেবেই সারা জীবন রাখা ভালো। নাহলে একবার যদি বাই এনি চান্স নিয়ে আসে এরকমভাবে উৎখাত করে, মিউচুয়ালি যে বাবা ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে পাঠালো, সব কিছু করলো, মিউচুয়ালি যেটা হয়, যেটা আর কি আমরা জানি যে কাস্টাডি যদি বাবার কাছেই থাকে, তাহলেও মা দেখা করার একটা সুযোগ পায়। যদি দেখা করার মতো হয় তাতে নিশ্চয়ই মধ্যস্থতায় থাকবে, কেউ না কেউ একজন থাকবে, তার মধ্যস্থতায় যদি দেখা করে তাহলে আলাদা। কিন্তু তাছাড়া যদি ওকে ওখান থেকে উৎখাত করে নিয়ে আসা হয়, আমি জানি তার ফল একদম ভালো হবে না, একেবারে ভালো হবে না। ওই ছেলেকে রাখা খুব 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 মুশকিল, খুব মুশকিল। ওকে ছোটোবেলা থেকে দেখছি, তো ছোটোবেলা থেকে দেখছি ওর ঠাম্মিকে ছাড়া থাকতে পারবে না। এটুকু আপনাদের আমি লিখে দিলাম, মিলিয়ে দেখে নেবেন। তো যাই হোক, কত বড় মিথ্যাবাদী। আর দেখুন, নিজের যেটা মানে যেটাতে নিজের সুখ, যেটাতে নিজের কমফর্ট, যেটাতে নিজের সুবিধা, সেটা আগে ইনস্টল করছে, সেটা হচ্ছে ওয়াইফাই। তারপর এই এসি ওগুলো সব পরে করবে। তো যাই হোক, ভিডিওটার মধ্যে এটা তো দেখলাম, ঘর ছাদের মধ্যে জল ঢেলে ঠান্ডা করতে চেষ্টা করছে, ভাবতে পারেন। তো যাই হোক, আজকে এই যে তারপর এই লাইভের কথাটা যেটা বলছিলাম, আজকে লাইভের মধ্যে দিয়েছে, খুব ভালো করে দিয়েছে এই যে আমাদের তীরের যে প্রধান দালাল আছে, তীরের মুখে আচ্ছা করে ঝামাটি ঘষে দিয়েছে। কারণ ওখানে বলছিল যে সন্দীপের ওখানেও তো লাইভ হচ্ছিল, সেই সন্দীপের ওখানে যখন লাইভ হচ্ছিল বলছিল কত মানুষ ওখানে কথা বলার এত ভিড়, হ্যাঁ, একজন গেছে সে চান্সই পায়নি, এত ভিড় সে চান্সই পায়নি। সেখানে তখন টিন বলছে যে আসলে দেখো ওই চ্যানেলটা কত বড়, আর এগুলো তো ছোট চ্যানেল, যে চ্যানেলে আর কি টিন এসছে। তখনই সঙ্গে সঙ্গে দালাল হলে কি হবে, দালাল হলে কি হবে, সম্পর্কটা তো গিভ অ্যান্ড টেক, মানে তুমি আমাকে দেবে আমি তোমাকে দেব, তাই তো। তো সেই জন্য একদম মুখের ওপর বলে দিয়েছে যে এইসব ছোটোখাটো চ্যানেলই না বড় চ্যানেলদের হিলিয়ে দিচ্ছে রে, পুরো হিলিয়ে দিচ্ছে। মুখটা পুরো চুন হয়ে গেছে, পুরো মুখটা চুন হয়ে গেছে, বলার কিচ্ছু নেই। আর এটাই হয়, এটাই হওয়ার কথা। যখনই কোনো মানুষের সাথে এরকম এমন কিছু থাকবে যেগুলো অনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে তখন এরকম একে অপরকে ঠিক শুনিয়ে দেবেই। বিশেষ করে এই মানে যারা জি চাকররা হয়, তারা মনিবদের আচ্ছা করে ঝামা ঘষে দেয়, তো তেমনি দিয়েছে, একেবারে ঝামা ঘষে দিয়েছে। তো লাইভে যে মানে যখন কথাবার্তা হচ্ছিল, তার মধ্যে টিন আবারও বিস্ফোরক মিথ্যে কথা কি না বলছে যে হ্যাঁ ওই 17ই আগস্ট যখন হয়েছিল, ঝামেলা হয়েছিল, চলে আসলাম, সব কিছু হয়েছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম বাচ্চার জন্য, এই সমস্ত কিছু। তারপর তো পারতো একটা পার্সোনালি কল করতে পারতো, পার্সোনালি একটা কল করে বলতে পারতো যে যা হয়েছে সব আমরা মিটিনি। যদি সে সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে তো এটা করতে পারতো। ভুলে গেছে, মনে করিয়ে দিই। কেন রে আমার এই মুখটা না দেখালে তোর বাড়িতে বসছে না, টাইলস বসছে না, তোর খাওয়া ঝরতে পারছে না, হ্যাঁ, এই যে বাবারে বাচ্চা আমারই লাগলো, এই যে এর মুখটা না দেখালে তোর হচ্ছে না। সেটা কিভাবে বলেছিল? নিজেই ভিডিওর মধ্যে বলেছে যে আজকে ফোন করেছিল, তোমাদের নাম ধরেই বলছি, সন্দীপ দা বলছিল যে যা হয়েছে সব মিটিয়ে নি। তখন আমি বলেছি কেন রে, কেন? তো এইরকম ভাবে মিথ্যেচারিতা করতে লজ্জা করে না? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার, নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না মিথ্যেচারিতা করতে?
তো এরকমভাবে মিথ্যে কথা বলছে। আর ওখানে যে এক একজন এসছে, বাপরে বাপ, মানে এক সেবারকার একজন বলছেন যে আমরা তো দেখছি এই টিনের বাড়িতে টিনের মা তার বৌদিকে একেবারে মেয়ের মতো করে রেখেছে। আর এই সন্দীপদের বাড়িতে টিন আজ 5-5টা বছর ধরে না কোনো সবজি চেনে, না কোনো ডাল চেনে, না কোনো মাছ চেনে, না কোনো ফল চেনে। কারণ যাকে রান্নাঘরে ঢুকতেই হতো না, কিছু করতেই হতো না, সে চিনবে কি করে? অথচ সে অত্যাচারিত। আর সেখানে এই টিনের বাড়িতে, মানে এই যে মহিলারা যারা টিনের হয়ে আজকে কথা বলছিল, আমি 100% শিওর এরা টিনের ভিডিও দেখে না। যদি দেখতো তাহলে এই কথাগুলো বলতো না। কারণ 2 দিন আগেই টিন নিজের বাবাকে উস্কেছে তার বৌদিকে মারার জন্য, আর তার বাবাও তাকে কীরকমভাবে ভার্বালি ছোট করেছে, মারো 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 মিষ্টি খাওয়া নিয়ে, মারো মারো মারো, আর ওর বাবাও সেখানে তেড়ে গেছে। তো তা আমার মনে হয় তারা টিনের ভিডিওগুলো ভালো করে দেখে না, যে কিনা নিজেই ডোমেস্টিক ভায়োলেন্সকে এরকমভাবে উস্কাচ্ছে সারাক্ষণ দাদা আর বৌদির মাঝখানে ঢুকে কন্টেন্টের জন্য তাদের প্রাইভেসি ভঙ্গ করছে, যেটার ওর শাশুড়ির ওপর যে চার্জটা লাগিয়েছে অ্যাকচুয়ালি ওই কাজটা ও নিজে করছে। ওর তো তাও বিয়ে একটা বাচ্চা হয়ে গেছে তারপর এই কথা। হ্যাঁ, আজকে দেখলাম একজন বলছে যে যদি না শিলাদেবী ব্যাঙ্গালোরে যেত তাহলে এই কৃষাণু তো হতোই না, এটা বলেছিল থুন মজা করে। তো আমি তো বলছি তাও তো ইনি ব্যাঙ্গালোরে গেছিল, এর তো আর কোথাও যাওয়ার নেই, তো ওদের তো আর হবেই না যেরকমভাবে সারাক্ষণ চিপকে থাকে দাদা বৌদির মাঝখানে। ওরা চুমাচাটি করছে সেটা দেখাচ্ছে, ওরা হাত ধরাধরি করছে সেটা দেখাচ্ছে। ওর ক্যামেরার ভয় তো ওরা সারাক্ষণ একে অপরের থেকে ডিটাচ থাকবে, যে বলা যায় না কোন মুহূর্তটাও তুলে বেছে দেবে, তাই না? তো তারা অন্ধ, তারা এগুলোর মধ্যে বন্ডিং খোঁজে, এগুলোর মধ্যে বন্ডিং দেখে। যারা দেখলো না যে বারাণসীতে গিয়ে মাকে আর বৌদিকে নিয়ে বোটে তুললো না, পার হেড পয়সা দিতে হবে বলে, নিয়ে গেল কাকে না স্পেশাল বন্ধুকে, যাকে আমরা দেখেছি। কত বড় মিথ্যেবাদী। আজকে আবার ভিডিওর মধ্যে বলছিল, দেখছিলাম যে চল ঘুরে আসি পাহাড়ে কোথায়। মুখটার যা অবস্থা হয়েছে সলি, মাই গড। যাই হোক, এই সলি বলতে মনে পড়ে গেল, সলি কিন্তু ছোঁয়াছে এখন, কিন্তু সলি খুব দেখা যাচ্ছে, খুব দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে না কেন? এখন টিন যার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করেছে, দেখা যাচ্ছে খুব ছোঁয়াছে রোগ কিন্তু এটা। আচ্ছা, একটা কথা বলুন, এই যে সীমার সম্পর্কে যে কথাটা হয়, সিন্ডিকেট, টাকা, হ্যানা ত্যানা, তো আমরা কার সম্পর্কে শুনেছিলাম বলুন তো? যে সীমার হাতে টাকা দিয়েছিল, কার একজনের নাম শুনেছিলাম না? তো তাকে এখন কোথায় দেখা যায়? তো এখন সিন্ডিকেটটা কোথায় চলছে বুঝতে পারছেন তো? এই সমস্ত কিছু এই সিন্ডিকেট। সেই জন্যই বলছি, এই যে আমাদের আজব এই দুনিয়া ওয়াইটির, সেখানে এই টাকা পয়সা স্বার্থের জন্য লোকে এক হতে এক মুহূর্ত চিন্তা করে না। সেখানে কে কার ছেলে মেয়েকে, বউকে ছোট করেছে, দূর, ওগুলো কোনো ব্যাপার না। কে মোয়ে টমেটো, তারপর কি জানো, পচা টমেটো, তারপর পচা ডিম, এই সমস্ত কিছু ছুড়বে বলে শেষমেশ এখন মানে কিছু দাদুর লাল টমেটো ধরিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে। তাহলে ভাবুন, চিন্তা করে দেখুন যে এরা কোনো ক্রিয়েটার। তো এই সব সিন্ডিকেট বাজির জন্যই হচ্ছে সমস্ত। যেটা একসময় সীমার হাতে এসে পৌঁছেছিল, এই একবারই পৌঁছেছিল, তারপর থেকে সমস্তটা এখন ওইদিকে যাচ্ছে, সবাই মিলে বেটে একদম সুন্দর করে পরিকল্পনা করে সব বসে ওখানে খাচ্ছে। কারণ যে সীমার হাতে টাকা তুলে দিয়েছিল তাকেই এখন ওইখানে দেখা যায়। তাহলে পরিষ্কার এখানে যে সীমাকে দিয়েছে এখন তার মানে সে ওখানে দিচ্ছে, সেই জন্যই সীমার এগেনস্টে কথা হচ্ছে, তাই তো? তো এটা কিন্তু পরিষ্কার। তো যাই হোক, সেখানে শুনলাম যে আরও মিথ্যাচারিতা, কি মানে আমি অবাক হয়ে যাই। একজন বলছে যে আচ্ছা, গ্রামের দিকে সাপখোপ কি থাকে না?
সন্দীপদের বাড়িতেও তো সাপ খোপ থাকে, এখানে সাপ আছে, ফক্স আছে, এগুলো তো ভালো, আমরা বরং বাচ্চাকে শেখাবো ওই দেখো ফক্স, ওই দেখো স্নেক, মানে আই মিন কুচ ভি মানে তাহলে জুটা তৈরি করা হয়েছে কি করতে? হ্যাঁ, মানুষ বাড়িতেই তাহলে এগুলো সব পুষবে, এই ধরনের মানে ডেঞ্জারাস অ্যানিমাল তারা বাড়িতেই পুষবে জাস্ট ফর বাচ্চাদের শেখানোর জন্য। তাহলে একটা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখে নিক, একটা রয়্যাল বেঙ্গল টাইগারও নিয়ে আসুক, হ্যাঁ, সে দেখাবে ওই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, কি অদ্ভুত বোকা বোকা কথা, বাপরে বাপ। মানুষ বইতে শেখে, জুতে শেখে, টিভিতে শেখে, সমস্ত শেখা যায়, সমস্ত শেখা যায়। তো যাই হোক, আজকে ওই লাইভের মধ্যে সবচেয়ে ভালো আমার একজনের কথা, একটুখানি তার কথাটা ভালো লেগেছে। তারপর সে বকওয়াস করেছে অনেকেই, কিন্তু প্রথম একটু কথা ভালো বলেছে, যে টিনকে বলেছে যে শোনো, এই যে যার সাথে তোমার বন্ধুত্ব, সব আমরা কিন্তু জেনে গেছি, কানাকুশো শুনে নিয়েছি, সব নাটক, তার সাথে তোমার সম্পর্ক ভালোই রয়েছে, শুধুমাত্র বাচ্চার কাস্টাডির জন্য এখন এইসব নাটক করছো। তো বলি কি, এইসব নাটক টাটক করো না, তুমি সত্যিই বরং কারো সাথে থেকো না, একদম সিঙ্গেল থাকো, সিঙ্গেল মাদার হয়ে সারা জীবনটা বাচ্চার জন্য ডেডিকেট করে দেবো। দারুণ দারুণ, তালিয়া তালিয়া তালিয়া। হ্যাঁ, এই যে বললো তুমি কারোর সাথে থেকো না, তুমি একা থেকে নিজের জীবনটা বাচ্চার জন্য, বাচ্চাকে বড় করার জন্য উৎসর্গ করে দাও। তখনই দেখলাম টিনের পুরো চোয়াল এরকম শক্ত, পুরো শক্ত চোয়াল, এরম করে দেখছে, এরম করে দেখছে, মানে কিছু বলতেও পারছে না, কি বলবে, বাট ওর মুখের এক্সপ্রেশন দেখেই যা বোঝার সমস্ত বোঝা হয়ে গেছে, যে আমি এখন মানে বাচ্চার জন্য সারা জীবনটা উৎসর্গ করে নিজের শখ আহ্লাদ, এই যে এত খেলা, আমার এত লুডো খেলতে ভালো লাগে, এই যে আমি 1 টাকা করে ছাড়ি না কোথাও, কেন? কারণ 1 টাকা দিয়ে লুডো খেলা যায়, সেখানে অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, এই যে এরকম ধরনের ব্যাপার, তো সেটাই তো শেখাবো বলে আমি খুব ভালো করে করছি। এইভাবেই তো আমার ছেলে বড় হয়ে যাবে, রাতারাতি হঠাৎ করে দেখবেন অনেক টাকা ক্যাশ প্রাইজ জিতে যাবে, সেটাই তো আমি শেখাবো। সেই জন্যই তো আমি চাই ছেলে আসুক। আমি ছেলেকে আর কিছু শেখাতে পারি না পারি, ভীষণভাবে মিথ্যে কথা বলা শেখাবো, মানে শুধু আমি মিথ্যে কথা বলা শেখাবো, আর কিছু না। ও যাই হোক, আরেকজনও খুব ভালো একটা বলেছে, বলছে যে পড়াশোনা করো, পড়াশোনা করো, করে নিজের পায়ে দাঁড়াও। এত হাসি পেয়েছে আমার, মানে কি বলবো, কিছু বলার নেই। আর আরেকজনেরও চোয়াল শক্ত হয়ে গেছে, কখন বলুন তো, ওই মহিলাই বলেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, হ্যাঁ, মানে বিশেষ করে ডিগ্রিধারী অশিক্ষিতকে বলেছে যে একটু ভাষা টাষাগুলো একটু কন্ট্রোল করে বললে ভালো হয়, এরকমভাবে পার্সোনাল অ্যাটাক এসব সব ভালো লাগছে না। হ্যাঁ, কন্টেন্ট করো ভালো করে, পজিটিভলি কন্টেন্ট করো, এগুলো একদম ভীষণ নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, তাতেই দেখলাম একদম চোয়াল শক্ত হয়ে গেছে, কিন্তু কিছু বলার নেই। হ্যাঁ, ভীষণ ভালো বলেছেন, ভীষণ ভালো বলেছেন। মনে মনে ভাবছে এইসব যদি করা বন্ধ করে দিই তাহলে বিরিয়ানি খাবো কী করে? হ্যাঁ, এই যে বিরিয়ানি ঢিপাই আমি সবসময়, এই কখনো বিরিয়ানি, কখনো ফ্রাইড রাইস, কখনো চিলি চিকেন, এই যে ঢিপাই আমি, এগুলো বন্ধ করে যদি দিই তাহলে কি এগুলো খাওয়াবে আপনার বাবা? মনে মনে এটাই ভাবছিল, মনে মনে এটাই ভাবছিল। তো যাই হোক, এত হাস্যকর আজকে লাগছিল, মানে কি বলবো, যে কিনা 2 দিন আগেও মানে যারা আর কি একে অপরের মানে পুরো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তারাও দেখছি একসাথে উঠেছে। কিসের জন্য? না, সীমাকে কোনোভাবে আটকাতে হবে, এই একটাই কারণ, আর কোনো কারণ না। মানে সবাই আমরা এক হব, হয়ে সীমাকে যেভাবেই হোক দাবাবো। কিন্তু আমি এটুকু বলে দিচ্ছি, এরা যত এইসব করবে তত সীমা আরও উপরে উঠবে। এটা আমার প্রেডিকশান, এটা আমার প্রেডিকশান, এটা আমার ভবিষ্যৎবাণী, মিলিয়ে দেখে নেবেন। উল্টে এরাই এদের দর্শকরা এদের চিনতে পারছে, এরা যে কতটা দোগলা, কতটা ভণ্ড, কতটা হিপোক্রেট, কতটা ছোট লোক, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য দর্শকদের চাগানোর জন্য, মানে যখন যার বিরুদ্ধে বলার তখন বলে, আবার দরকার পড়লে তার সাথে ভাবও করে নেয়। মানে যে থুতু ফেলে সে থুতু 10 বার করে চাটে, যদি স্বার্থে পড়ে তো 10 বার করে নিজেদেরই ফেলা থুতু চাটে। এরা হচ্ছে এরকম, মানে একেবারে লাতখোর টাইপের জঘন্য 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 ক্রিয়েটারেরা। ক্রিয়েটার না ছাই, স্ট্যান্ড পয়েন্টের মাকে 101 বার মাসিমা বলি এদের। হ্যাঁ, আবার বড় বড় কথা বলতে আসে। আর যার সলি দেখেছি, সেই সলি যদি
কোনোভাবে আমাকে আসে তো এমন সোলা সুলবো মাথায় থাকে যেন, মাইন্ডিং। আজকে শুধুমাত্র ওখানে টিন আর ওই ডিগ্রিধারী অশিক্ষিত যারা কিনা আমার কন্টেন্ট তারা ছিল বলেই তাকে নিয়ে, যেহেতু তার ওখানে এই লাইফটা, সেই জন্য যেটুকু বলার বলেছি। যদি আমি আবারও শুনে নিয়েছি যে মরচে ফরচে অনেক কিছু, যদি আরেকবার দেখেছি তো এমন সোলা সুলবো, এমন রহস্য ভেদ করব যে কিন্তু তখন লাভ হবে না। তো পরিষ্কার বলছি, যে যার নিজের মতো নিজের কন্টেন্টে থাকলেই ভালো, যে যার নিজের কন্টেন্টের মধ্যে থাকলেই ভালো, পরিষ্কার কথা। এখানে আমার কারোর সাথে পার্সোনাল কিছু না, কিন্তু আমি দেখেছি আমার সম্পর্কে আগে এই কথাটা বলা হয়েছে। তো যার যা করার না করে নিস, তোদের যা করার করে নিস। এই তো দেখলাম ডিগ্রিধারী অশিক্ষিত, কিরে তোর তো পাশেই বসেছিল, বললি না কেন? আজকে বলেছিস আমার নামে দিয়েছিস সুপারি। হিপসিতা আমাকে ডিগ্রিধারী অশিক্ষিত বলেছে, আজকে এরম করে বলেছিস কিরে? হ্যাঁ বাবা সব কটা কি যা দেখলাম, মানে কি বলবো, সেই দক্ষিণেশ্বরের পাপিগুলো সব। একজনের তো সে বলেছে, মানে যে এত বড় অ্যালিগেশন দিল যে আমার গায়ে গা ঘষেছে, সেও দেখলাম হাত কাটা নাইটি পরে আবার চলে এসছে। তো যাই হোক, এই নাইটি নিয়ে অনেক কথা হচ্ছে, তো সেই নাইটি নিয়ে কিছু কথা ক্লিয়ার করে দিই। নাইটি কথাটার মধ্যেই এটার আছে, নাইটি মানে নাইটে বা রাত্রেতে যেটা পড়া হয় সেটাকেই বলে নাইটি। তো আমাদের এখন নাইটির কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে গেছে। বাড়িতেও এমন সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায় যে নাইটিগুলো দেখে নাইটি মনেই হয় না, কিন্তু এই নাইটিটা পরে মানুষ তার ঘরের বাইরে যায় না। যারা ঘরের বাইরে নাইটি পরে বেরোয় তাদেরকে নাইটি বাহিনীই বলা হবে, তাদের নাইটি নিয়ে অবশ্যই টানাটানি করা হবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানে আমাদের দেশের মহিলাদের এরকম ধরনের একটা পোর্ট্রে করা যে নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো এটার জন্য অবশ্যই বলবোই নাইটি পরে দেখতে নাইটিই বলবো। বাড়ির মধ্যে সবাই নাইটি পরে থাকে, সবাই নাইটি কমফোর্টেবল অবস্থাতেই থাকে নাইটি পরে, কিন্তু সেই নাইটি পরে তুমি যদি পাড়া চড়াতে বেরো তাহলে তো বলবোই। এই যেমন ডিগ্রিধারী অশিক্ষিত একদম এইরকম ভর্তি একটা এমন মানে সেই কাফতান পরে যে এখান থেকে হাত ঢুকিয়ে খুব সহজে আর কি হাওয়া বাতাস ঢুকতে পারে, তো যায় এখানে খাবার নিতে, এরকম করে এখান থেকে মানে আর কি ওই হাওয়া ঢুকে যায়। যখন দাঁড়ায় দোকানের মধ্যে এরকম করে হাওয়া ঢোকে, তো ভালো হয়, ওরও আরও আরাম হয়, আর যারা দেখে তাদের দেখে বেশ দৃষ্টিনন্দন ব্যাপার। বাড়ির থেকে বেরিয়ে দোকানে নাইটি পরে খাবার কিনতে যাওয়া, নাইটি পরে রাস্তায় ঘোরা, তো অবশ্যই নাইটি পরে রাস্তায় ঘুরলে তাদেরকে এরকমভাবেই বলা হবে, এরকমভাবেই তাদের শুনতে হবে। বাড়িতে নাইটি পরাতে কোনো আপত্তি নেই, সবাই বাড়িতে বসে বসে, যারা ব্লগার, অনেক বড় বড় ব্লগাররাও আছে, তারা বাড়িতে যখন থাকে তারা নাইটি পরেই থাকে, কোনো আপত্তি নেই সেখানে। কিন্তু তুমি রাস্তায় বেরিয়ে যাচ্ছ নাইটি পরে, তাহলে তো শুনতেই হবে ভাই। নাইটি অসুবিধা, কোনো অভদ্রতামির কিছু নাই, কে বলেছে অভদ্রতামির নেই? নাইটিটা যখন পরে মানুষ যায় তখন পিছন থেকে যখন আলো পড়ে পুরো শরীরের পুরো স্ট্রাকচারটা দেখা যায়, এমনকি ভেতরে অন্তর্বাস না পড়ে থাকলেও বোঝা যায় নাইটির ভেতর থেকে। তাহলে কাহেকা এটা মানে ভদ্রসভ্যদের ড্রেস, কাহেকা ভদ্রসভ্য ড্রেস এটা, যার পুরো মানে একটু হাওয়া দিলে বা একটু আলোর হলে, কম দামি নাইটি হলে, জালজালে নাইটি হলে পুরো শরীরের পুরো অংশ পুরো দেখা যায়, পুরো মানে একদম অবয়ব তোমার ভেতরে বোঝা যায়। তো সেটা কিসের ভদ্র ড্রেস? সেটা ঘর অবধি ঠিক আছে, বাট রাস্তায় বেরোলে তো বাজে লাগবে দেখতে। তো যাই হোক, এই হলো বক্তব্য। লাইফটা মানে এমন হাস্যকর, তার উপর আবার শুনছি বলছে সবার আগে যে সবার নামে আইনি লড়াই লড়বে তাকে তার চাকর বাকররা বলছে খবরদার এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা না, মানে আমি হাসবো না কাঁদবো? হ্যাঁ, যে পয়সা দিয়ে লড়াই লড়বে, যে আর কি সবার নামে কেস কামারি করছে, তাকেই এরা বলে দিচ্ছে এটা নিয়ে কিন্তু কিছু বলো না, হ্যাঁ আইনি লড়াই আমাদের আলাদা জায়গায় হবে, হ্যাঁ নে কর। দেখি না যে নিজের বৌদির সাথে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, যে দিনের পর দিন মিথ্যেচারিতা করছে, যেটা করেছে সেটাই দেখে বলা হয়েছে। তো তার জন্য কার কি হয়ে যায় দেখে নেব, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ।
লাভ ইউ অল।